আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার ত্রিমুখী যুদ্ধে হচ্ছে এবং এই যুদ্ধে বিভিন্ন পরাশক্তি কিন্তু পরোক্ষভাবে ইনভলভ হয়ে গেছে। বিশেষ করে রাশিয়া, চায়না, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এই সকল পরাশক্তিরা কিন্তু ইনভলভ হয়ে গেছে বিভিন্নভাবে, অন্যান্যভাবে প্রত্যক্ষ বা মানে যুদ্ধ নাও হলে পরোক্ষভাবে তারা ইনভলভ হয়ে গেছে। তো এই যুদ্ধে যে সকল স্বল্পোন্নত দেশ রয়েছে, এই সকল দেশের কি অবস্থা, বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং অন্যান্য যে শিল্প কারখানা সেই সকল ক্ষেত্রে কী ধরনের ইফেক্ট পড়তে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন, বাংলাদেশের কোন কোন খাতে এই যুদ্ধের প্রভাব পড়তে পারে। প্রথমতই পড়তে পারে হচ্ছে গ্যাস ক্ষেত্রে, দ্বিতীয় হচ্ছে জ্বালানি তেল এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আসতেছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, অর্থাৎ প্রবাসী এবং বৈদেশিক মুদ্রা আহরণকারী যে সকল ক্ষেত্র রয়েছে সেইখানে। চলেন এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করি। গ্যাসটা এমন একটা প্রোডাক্ট যেটা মূলত মধ্যপ্রাচ্য থেকে সাশ্রয়ী রেটে পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে থাকে, বিশেষ করে বাংলাদেশও নিয়ে থাকে। কারণ হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা উৎপাদন করার চেয়ে নতুন নতুন গ্যাস ক্ষেত্র খোঁজার চেয়ে পৃথিবীর অন্যান্য দেশ থেকে গ্যাস নিয়ে আসাটাকেই বেশি প্রায়োরিটি দিয়েছে এবং সেটাকে সাশ্রয়ী মনে করছে, যে কারণে তারা আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এই গ্যাস নিয়ে এসেছে এবং এটা আমাদের দেশে এই মুহূর্তে একটা ট্রেন্ড হয়ে গেছে, নতুন নতুন গ্যাস ক্ষেত্র খোঁজার দরকার নাই। যার ফলশ্রুতিতে নতুন একটা সরকার ব্যবস্থা এই মুহূর্তে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করলো এবং এই সরকার এসে আসলে কোনো কিছু বুঝে ওঠার আগে এই ধরনের একটা বিপর্যয়কর অবস্থা পৃথিবীতে শুরু হলো। এখন আসলে বুঝে উঠতে পারতেছেন যে আসলে কী করা উচিত। তারপরও সরকার চেষ্টা করছে বিকল্প উপায়ে গ্যাস নিয়ে আসার, বিশেষ করে আমেরিকার কাছে তারা এই ধরনের সহায়তা চেয়েছে এবং আশা করব যে অন্য বিকল্প যে উৎসগুলো তারা খোঁজার চেষ্টা করছে সেখান থেকে আমাদের এই জ্বালানিটা পূরণ করা যাবে। তবে এটা আরও বেশি সংকটের দিকে যেতে পারে, এই ধরনের একটা সংখ্যাও রয়েছে। কারণ আমেরিকা আসলে তাদের মিত্র দেশগুলোকে কয়টা দেশকে সহায়তা করবে, তাদের কাছে তাদের তো উৎপাদন ওরকম নাই, তারাও তো মধ্যপ্রাচ্য থেকেই নিয়ে আসে। আর এই মুহূর্তে হরমুজ প্রণালীতে একের পর এক বিশেষ করে তেল ট্যাঙ্কার এবং গ্যাস ট্যাঙ্কারে হামলা করছে IRGC, ইরানের রেভলিউশনারি গার্ড। সুতরাং আমেরিকা নিজেও কিন্তু গ্যাস পাচ্ছে না, তারা কিভাবে আমাদেরকে সহায়তা করবে ভাই? সুতরাং একটা বিপর্যয়কর অবস্থাও কিন্তু তৈরি হতে পারে। এরপরে যেটা রয়েছে জ্বালানি তেল কিন্তু মধ্যপ্রাচ্য থেকে সারা পৃথিবীর প্রায় 75% চলে আসে এবং হরমুজ প্রণালী দিয়ে প্রায় 30% জ্বালানি তেল পৃথিবীর বিভিন্ন দেশে যায়। এই মুহূর্তে যে 75% জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে সারা পৃথিবীতে যায় সেটা কিন্তু এই মুহূর্তে একেবারে শূন্যের কোঠায় চলে আসতেছে, শুধু হরমুজ প্রণালী বাদ দিয়ে দিলেও। বিশেষ করে সৌদি আরবের তেল শোধনাগার আরামকো সেখানে হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, জর্ডান। এই প্রত্যেকটা দেশ যে সকল তেল উৎপাদনকারী যে সকল সংস্থা রয়েছে সে সকল সংস্থার প্রত্যেকটা ঘাঁটিতে কিন্তু হামলা করেছে ইরান। সুতরাং তেল উৎপাদন প্রচুর পরিমাণে ব্যাহত হচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা ধরে নিতে পারি বিশ্বে এই যে ইয়াম কাপুর যুদ্ধের পরবর্তীতে অর্থাৎ 1973 সাল পরে এই প্রথম একটা বিপর্যয়কর পরিস্থিতিতে পড়তে যাচ্ছে। এটাও ইয়াম কাপুর যুদ্ধ কিন্তু মূলত আমেরিকার জন্য হয়েছিল, যেটাতে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় দেশগুলো আমেরিকা এবং পশ্চিমাদের উপর তেল অবরোধ করেছিল। সেই অবরোধের পরে এই প্রথমবার অর্থাৎ 2026 সালে এসে ঠিক আমেরিকার জন্য আবারও বিশ্ববাজারে তেলের ঘাটতি দেখা দিয়েছে এবং বিশ্ববাজারের অর্থনৈতিক এবং সামরিক রাজনৈতিক প্রত্যেকটা বিষয় একটা বিপর্যয়কর অবস্থার মধ্যে পড়তে যাচ্ছে। তো আমরা আশা করতে পারি এই যুদ্ধ যদি 6 মাস স্থায়ী হয় বা 3 মাস স্থায়ী হয়, সারা পৃথিবীতে অর্থনীতি একটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, উৎপাদন ব্যবস্থা একটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, সারা পৃথিবী একটা অর্থনৈতিক এবং অস্থিরতা তৈরি হয়ে যাবে। আমরা আসলে সেটার জন্য কতটুকু প্রস্তুত, বিশেষ করে আমাদের স্বল্পোন্নত দেশ ভাই। আমরা তো 6 মাস বা 1 বছরের তেল মজুত করার সক্ষমতা নাই, আমাদের সেই টাকা নাই। আমরা দিন আনে দিন খাই বলা চলে। আচ্ছা, আমাদেরকে 1 মাসের তেল মজুত করে আমাদের জন্য কঠিন। আমাদের এই মুহূর্তে যদি তেল বন্ধ হয়ে যায়, আগামী 1 মাস হয়তো কোনো মতো আমরা চলতে পারবো, কিন্তু পরবর্তীতে আমাদের অবস্থা খুব শোচনীয় হয়ে যাবে, যেমন হয়েছে এই মুহূর্তে কিউবার ময়লার গাড়ি যে টানবে সেই ময়লার গাড়ি টানার মতো তেলও কিন্তু তাদের কাছে নেই, যার ফলশ্রুতিতে পুরো শহরটা একটা ভাগাড়ে, হাভানা পুরো কিউবার রাজধানী সেটা একটা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এরকম অবস্থা আমাদেরও হতে পারে এবং শুধু আমাদের না, পৃথিবীর স্বল্পোন্নত দেশগুলোর প্রত্যেকটা দেশের এইরকম অবস্থাই হবে।
এই যুদ্ধ যদি লং টাইম দীর্ঘ থাকে। সুতরাং আমরা প্রত্যাশা করি যে ইরান যুদ্ধে ইরান জয়ী হবে এবং দ্রুত আমেরিকা ইসরায়েলের পতন হয়ে এই যুদ্ধটা থেমে যাবে এবং বিশ্ব বাণিজ্যটাকে স্বাভাবিক অবস্থায় হবে। তৃতীয় যে বিষয়টা সবচেয়ে ইফেক্টিভ বাংলাদেশের জন্য সেটা হচ্ছে প্রবাসীর রেমিটেন্স। এই মুহূর্তে দেখেন পৃথিবীর সবচেয়ে বেশি রেমিটেন্স যোদ্ধা প্রায় 1.5 কোটি বা 1 কোটি যেটাই হোক, মানে এই 1 থেকে 1.5 কোটি মানুষ কিন্তু বাংলাদেশের মানে প্রবাসে রয়েছে। তার মধ্যে 1 কোটি 1.5 কোটি মানুষই রয়েছে মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, জর্ডান, প্রত্যেকটা দেশে বাঙালিরা ব্যাপকভাবে উপস্থিতি রয়েছে এবং তারা আমাদেরকে রেমিটেন্স পাঠাচ্ছে। এই রেমিটেন্স এই মুহূর্তে বন্ধের উপক্রম হয়ে গেছে, কারণ মধ্যপ্রাচ্যের অস্থিরতায় প্রত্যেকটা দেশে অস্থিরতায় ভুগতেছে এবং সেই সকল দেশগুলো যে সকল প্রবাসী যোদ্ধারা রয়েছে তারা স্বাভাবিক কাজকর্ম চালাতে পারতেছে না এবং স্বাভাবিক কাজকর্ম চালানো না ফলে তারা কিন্তু বেতন ভাতা দিয়েও পাবে না। সুতরাং এই মাসে সর্বনিম্ন রেমিটেন্স আসবে বলে বিশ্লেষকেরা ধারণা করছে। এছাড়া এই মুহূর্তে একটা নতুন সরকার ক্ষমতা নিয়েছে, এই ধরনের একটা বিপর্যয়কর অর্থনীতি যদি এই মুহূর্তের একটা ধাক্কা, এই ধাক্কা আসলে কতটুকু সামলে নিতে পারবে এই দেশটা, এটা নিয়েও কিন্তু আমাদের একটা শঙ্কা রয়েছে। আর যদি আমরা রেমিটেন্স পর্যাপ্ত না পাই, আমাদের যে আমদানি করতে হয় ডলারের বিপরীতে, সেটা ভাই আমরা আসলে কিভাবে করব? আমরা কিন্তু পর্যাপ্ত প্রোডাক্ট আমদানি করতে পারবো না, সুতরাং দেশে ঘাটতি হয়ে যাবে। আর এই দিক দিয়ে নতুন সরকার আসার ফলে তারা প্রচুর পরিমাণে অর্থ অর্থাৎ মানে নোট টাকা কিন্তু ছাপাবে। আর এই প্রচুর পরিমাণে টাকা ছাপানোর ফলে এই টাকা যখন বাজারে আসবে আর প্রোডাক্টের চাহিদা যখন কমে যাবে, অর্থাৎ পণ্যের যোগানের চেয়ে টাকার আধিক্য মার্কেটে বেশি হয়ে যাবে, তখন কিন্তু একটা মুদ্রাস্ফীতির ধাক্কা আসবে এই দেশের মানুষের উপর। এই মুদ্রাস্ফীতির ধাক্কায় জিম্বাবুয়ে ধ্বংস হয়ে গেছে, দক্ষিণ কোরিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক দেশ, ইন্দোনেশিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং বাংলাদেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেতে পারে এই যুদ্ধের ফলে। আমরা আশা করব খুব দ্রুতই এই যুদ্ধটা শেষ হবে, কারণ মানে আমাদের ভিত্তি যে বৈদেশিক মুদ্রার যে ভিত্তিটা প্রবাসী, তারা কিন্তু এই মুহূর্তে অসহায় অবস্থায় আছে। আর এই সকল দেশগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে সেখানে রেমিটেন্সের যে প্রবাহ সেটাও কিন্তু ধাক্কা খাবে। সুতরাং আমাদের দেশের অর্থনৈতিক বড় ধরনের একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। এটার ধাক্কা আমরা সাধারণ যারা জনগণ আছি তারা কিন্তু এই ধাক্কা সামলাতে পারবো না, কারণ এই মুহূর্তে প্রোডাক্টের যে দামগুলো আছে, বিভিন্ন প্রোডাক্ট, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, সেগুলোর দাম কিন্তু 3 গুণ পর্যন্ত বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। বিশেষ করে চাল, ডাল, আটা, ময়দা, সুজি, তেল, এই সব কিছু কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে। এই সব কিছুর মূলে ইরান এবং এই আমেরিকার মধ্যকার যুদ্ধই দায়ী থাকবে। তো আমরা আশা করব এবং দোয়া করি এই যুদ্ধটা অতি দ্রুত থেমে যায়। যদি না হয় তাহলে আমাদের মতো গরিব দেশগুলোর অবস্থা আসলে কি হবে এটা একটু ভেবে দেখেন। আর এই যুদ্ধটা মূলত সরকার ব্যবস্থা, অনেক দেশের সরকার ব্যবস্থা ভেঙে দিতে পারে, কারণ অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে সেই দেশের সরকার কিন্তু কখনোই টিকবে না। বিশেষ করে বাংলাদেশের এত একটা রেভলিউশনের পর একটা নতুন সরকার এসেছে, এই সরকারের স্বার্থ নির্ভর করতেছে মূলত এই অর্থনৈতিক সফলতা এবং কূটনৈতিক এবং অন্যান্য প্রশাসনিক সফলতার ওপর। আর প্রথমেই বেশি ধাক্কা যদি অর্থনীতির উপর পড়ে, এই সরকার টিকা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। আমরা আশা করবো এই যুদ্ধটা অতি দ্রুত থেমে যাবে। শুভকামনা।